আজকে আপনার স্ক্রিন দেখতেছেন তো, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি নতুন টপিক নিয়ে শুরু জি করব। স্যার। হ্যাঁ, নতুন টপিক নিয়ে শুরু করব, সেটা হচ্ছে বেনিফিট কস্ট রেশিও মেথড আর কি। তো প্রথম দিকে হচ্ছে অনেক বাংলা কথাবার্তা আছে, এগুলা মানে মিটিং করে নেবেন আর কি। তবে বাংলা কথাগুলো একটু বোঝা লাগবে, কারণ হচ্ছে আমরা কেন এটা করতেছি সেটা বোঝার জন্য আর কি। তো প্রথমে হচ্ছে আমরা এতদিন যা করলাম আসলে এর আগে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ বলেন আর যেটাই বলেন, সবগুলা প্রাইভেট প্রজেক্টের জন্য ছিল, কাইন্ড অফ মানে হচ্ছে এর জন্য আর কি। মানে হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি দিচ্ছেন যেখান থেকে হচ্ছে আপনি প্রফিট তুলে নিচ্ছেন, এই টাইপ প্রজেক্টের জন্য। তো ওদের হচ্ছে অ্যানালাইসিস আমরা দেখলাম কিভাবে বিজনেস গুলা প্রফিটেবল হতে পারে, কখন হচ্ছে ফিজিবল হবে, কখন আমরা নিব না, বা হচ্ছে মিটার থাকবে প্রফিটেবিলিটি ইন্ডেক্স চেকিং এর জন্য। আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন দেখেছি, এক্সটার্নাল রেট অফ রিটার্ন দেখলাম, পে ব্যাক পিরিয়ড ছিল আমাদের ক্যালকুলেশনে। তারপর হচ্ছে আমাদের ইয়ে ছিল প্রেজেন্ট ওয়ার্ড এন্ড ফিউচার ওয়ার্ড দিয়ে আমরা কম্পেয়ার করতে পারতাম। মিউচুয়াল এক্সক্লুসিভ অল্টারনেটিভ কিভাবে সিলেক্ট করবো সেটা দেখলাম। তো ওরকম কি ছিল, সবই হচ্ছে আপনার প্রাইভেট প্রজেক্ট ছিল। মানে হচ্ছে আমার কিছু টাকা ইনভেস্ট করতেছি, সেখান থেকে আমি জেনারেট করে নিব, যত তাড়াতাড়ি পসিবল ওই হিসেবে আমরা তুলে নেব। যেমন পে ব্যাক পিরিয়ড আমরা বলছিলাম, নর্ম হচ্ছে উইদিন 3 ইয়ার্স এর মধ্যে আমার সব টাকা তুলে নেওয়া মার্কেট থেকে। তো ওই টাইপ অফ একটা টেন্ডেন্সি থাকে। বাট আমরা যখন হচ্ছে সরকারি প্রজেক্ট গুলোর কথা বলবো, বা হচ্ছে আপনার সোশ্যাল প্রজেক্ট গুলোর কথা বলবো, তখন হচ্ছে অ্যানালাইসিস গুলো একটু ডিফারেন্ট হয়ে যাবে। তখন হচ্ছে টিপিক্যালি আমরা যেভাবে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন একটা টেন্ডেন্সি থাকতো, হয়তো আমরা ওরকম করতে পারবো না। যেমন সরকারি যেই গুলা থাকে বা সরকারি যে হচ্ছে প্রজেক্ট গুলা থাকে, সেগুলোতে প্রফিট ম্যাক্সিমাইজেশন আমাদের থাকে না। আমাদের থাকে বেনিফিট, যাতে করে হচ্ছে মানুষরা উপকৃত হতে পারে, ওইটাই। এখানে হচ্ছে অনেক মানে পার্থক্য আছে। যদি বলেন আপনার প্রাইভেট প্রজেক্ট আর পাবলিক প্রজেক্ট গুলোর মধ্যে মানে কম্পারিজন যদি বলেন, এখানে একটা টেবিল দেওয়া আছে। তো এটা বই থেকেই নেওয়া, বইয়ের লিঙ্ক তো আপনারা জানেনই, চ্যাপ্টার 10 থেকে নেওয়া হয়েছে আর কি। তো এখানে এমনি বাংলা কথাবার্তা লেখা আছে। তবে ইন জেনারেল আমরা যদি বলি, মানে পাবলিক প্রজেক্ট এবং প্রাইভেট প্রজেক্ট আসলে হিউজ ডিফারেন্স আছে। প্রথম জিনিসটা হচ্ছে পারপাজের মধ্যে একটা কথা বললাম আমরা, যেটা কি, এটা হচ্ছে প্রাইভেট প্রজেক্ট আমার থাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন, আমি যত টাকাটা পারি তত টাকা তুলে নিব মার্কেট থেকে, ওইটাই। আর পাবলিক প্রজেক্ট আমার ওটা থাকে না। গভর্নমেন্ট যেমন পাবলিক প্রজেক্ট গুলো কিরকম হবে, মনে করেন আপনার হচ্ছে রোড কনস্ট্রাকশন চলতেছে, একটা ইউনিভার্সিটি দিল, এটা একটা পাবলিক প্রজেক্ট হতে পারে। একটা ব্রিজ বানানো, একটা ফ্লাইওভার বানাচ্ছে, তো ওগুলো হচ্ছে পাবলিক প্রজেক্ট। তো ওখানে আমার কিন্তু প্রফিটের কোনো ধান্দা থাকে না। আমি যদি সরকারি মানে ইয়ে যদি চিন্তা করি, আমার থাকে সোশ্যাল এনগেজমেন্ট যাতে আরো বাড়ে, সোশ্যাল বেনিফিট যাতে বাড়ে, ইকোনমিক একটা ইকোনমিক পার্সপেক্টিভ তো থাকে। যেমন হচ্ছে পদ্মা সেতু হওয়ার পর বলছে হচ্ছে দক্ষিণবঙ্গের ইকোনমিক অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। তো ওইটা হচ্ছে ফোরকাস্টেড কিছু হচ্ছে ইকোনমিক বেনিফিট থাকে। তো ডাইরেক্টলি কিন্তু মনিটারি ভ্যালু গুলো এড থাকে না। যেমন হচ্ছে প্রাইভেট প্রজেক্টে আমরা বলতে পারি কি, আমি হচ্ছে $10 মিলিয়ন ইনভেস্ট করলাম, 3 বছরের মধ্যে হচ্ছে 10 মিলিয়ন তুলবো, প্লাস হচ্ছে আমার কত প্রফিট, 5 মিলিয়ন এক্সট্রা প্রফিট করবো। ওরকম ডাইরেক্টলি আমরা প্রাইভেট প্রজেক্টে যেটা বলতে পারি, পাবলিক প্রজেক্টে কিন্তু সেটা বলতে পারি না। যেমন পদ্মা সেতু থেকে আমরা এস্টিমেট করে দেখাইতে পারি হয়তো বা, যে পদ্মা সেতু আগামী 5 বছরে বা 10 বছরে এইটুকু ইকোনমিক বেনিফিট আমাকে প্রোভাইড করবে। কিন্তু ডাইরেক্ট কিন্তু ওখানে প্রফিটের সাথে কোনো লিঙ্কেজ নাই, বা ডাইরেক্ট হচ্ছে মনিটারি ভ্যালুর সাথে তেমন কোনো লিঙ্কেজ থাকে না। তো এখানে এভালুয়েশনে একটা ঝামেলা হয়ে থাকে। পাবলিক প্রজেক্ট যখন আমরা এভালুয়েশন করবো, এই যে পাবলিক প্রজেক্ট একটা ফিজিবল কিনা, আমাকে নেওয়া উচিত কিনা, বা এই টাইপ একটা কনসিডারেশন আর কি। যদি ক্যাপিটালের কথা বলি, প্রাইভেট প্রজেক্টে অবশ্যই আমরা যারা ইনভেস্টর থাকে ওরা ইনভেস্ট করে, যেমন বেক্সিমকো ফার্মা, ওদের সম্পূর্ণটাই হচ্ছে নিজের ইনভেস্টমেন্টে চলে, বা কিছু হচ্ছে আপনার শেয়ার বাজার থেকে তুলে নেয়। আমাদের একটা টপিক থাকবে, আমি ওই শেয়ার বাজারের ওই মানে ওই ইয়েগুলো পড়াবো আর কি, বাংলা কথাবার্তা স্লাইডের লাস্টে ওইটার কথা বলবো। তো ক্যাপিটাল হচ্ছে ওটা ইকুইটি ক্যাপিটাল, আর হচ্ছে ডেট ক্যাপিটালের উপর ডিপেন্ড করে। বাট পাবলিক প্রজেক্ট যেটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কিসের উপর, আইদার হচ্ছে আপনার মানে এক্সটার্নাল ফান্ডিং, যে মনিটারি ফান্ডিং এজেন্সি যেগুলো আছে, আইএমএফ আছে, আপনার ওয়ার্ল্ড ব্যাংক আছে, বা হচ্ছে এডিবি আছে, ওদের কাছ থেকে আপনি লোন নিতে পারেন। বা আর বেশিরভাগ যেটা করি, আমাদেরকে মানে পাবলিকের কাছ থেকে ট্যাক্স তুলে নেয়, তাই না? আমরা সবকিছুতে হচ্ছে ট্যাক্স পে করতেছি, আমরা সবকিছুতে ভ্যাট দিচ্ছি, ওটা গভর্নমেন্টের কাছে যাচ্ছে। তো গভর্নমেন্ট কিন্তু ওইটা দিয়েই হচ্ছে ওর যে বাজেট মানে ইয়ে করা, কনস্ট্রাক্ট করা, বাজেট কনস্ট্রাক্ট করতেছে, প্রতি বছর চালাচ্ছে, ওই টাইপ আর কি। তো ওইখানে সম্পূর্ণটা ট্যাক্সেশন থেকে আসতেছে। ইয়ে যদি বলেন মাল্টিপল পারপাজের যদি কথা বলেন, তো পাবলিক প্রজেক্ট গুলো হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টিপল পারপাজে হয়, সোল কোনো পারপাজে হয় না। যেমন হচ্ছে যদি একটা ব্রিজ আমরা যদি কনস্ট্রাক্ট করি, ব্রিজের হচ্ছে পারপাস কি থাকবে? শুধু তো হচ্ছে রাস্তাঘাট পার হওয়ার হতে ইয়ে থাকবে না, তাই না? তো ব্রিজের হচ্ছে আর কি কি হচ্ছে বেনিফিট থাকতে পারে, একজন একটু বলেন তো। মানে আমি যদি একটা এলাকাতে ব্রিজ দেই, আমার হচ্ছে এক্সপেক্টেড বেনিফিট গুলো ওখান থেকে কি কি?
স্যার ব্রিজ থেকে একটা ইকোনমিক গ্রোথ হতে পারে। হ্যাঁ মানে ব্রিজ থেকে মানে যেটা বললাম আর কি, রাস্তা পারাপার হচ্ছে, কিন্তু ওইখানে কি হবে আপনার যদি হচ্ছে যে ঈদের সময় যেটা হয়, মানে বাংলাদেশে তো আসলে রিক্রিয়েশনাল প্লেসের অভাব, খুবই অভাব। তো ব্রিজের উপর গিয়ে দাঁড়ায় থাকে মানুষজন, বাইক টাইক নিয়ে হচ্ছে প্রতি বছরে দেখা যাচ্ছে ঈদের সময় ব্রিজের উপর দাঁড়ায় আছে। ওখানে হঠাৎ করে হচ্ছে তোমার আপনার হচ্ছে কি জানি, চার দোকানদার বসে যাচ্ছে বা হচ্ছে ফুচকার দোকান বসে যাচ্ছে, তো ওখানে কিন্তু হচ্ছে আপনার কি সোশ্যাল এনগেজমেন্ট থেকে হচ্ছে একটা টাকা, একটা মানে মানি ফ্লো হচ্ছে আর কি। ওইটা হতে পারে যেটার কথা বললাম, রিক্রিয়েশনাল প্লেস হিসেবে ইউজ হতে পারে। আপনার হচ্ছে দুই প্রান্তে মানুষকে আপনি কানেক্ট করতেছেন, তো তাদের মধ্যে যে ট্রেড অফ, ইকোনমিক ট্রেড অফ, সেটা হচ্ছে আসতেছে। এরকম হচ্ছে অনেকগুলো হচ্ছে আপনার কমন ইন্টারেস্ট থাকতে পারে এখানে। তো পাবলিক প্রজেক্ট গুলো হচ্ছে এরকম মাল্টিপল পারপাজে হতে পারে, শুধু হচ্ছে সোল একটা পারপাজের উপরে হয়তো বা কোনো মাল্টিপল মানে আপনার পাবলিক প্রজেক্ট করে না। তারপর হচ্ছে এখানে অনেক বাংলা কথা আছে, যেমন হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট যেটা করব সেটা হচ্ছে প্রাইভেটের মধ্যে আপনার ডাইরেক্টলি রিলেটেড থাকে, ওনার একটা সেপারেট ওনার থাকে প্রাইভেট প্রজেক্ট গুলাতে। যে এক্সাম্পল ফার্মার ওনার যদি আমরা বলি, সেটা হচ্ছে কে আছে, সালমান এফ রহমান আছে। এরকম করে হচ্ছে আপনার ওনার একদম ডিফাইন থাকে, কারা ওনার, ওখানে বোর্ড অফ ডাইরেক্টর ওনার, বা হচ্ছে যে ইনভেস্ট করতেছে মেইন টাকাটা ও হচ্ছে ওনার। বাট প্রাইভেট পাবলিক প্রজেক্টে কিন্তু এরকম না, পাবলিক প্রজেক্টে হচ্ছে গভর্নমেন্ট হয়তো বা এটা হচ্ছে কনস্ট্রাক্ট করতেছে মানে মানুষের টাকা দিয়ে, বাট হচ্ছে এখানে ধরা হয় মানুষই হয় মানে মানে কমন সিটিজেন হচ্ছে অ্যাকচুয়ালি ওনার। যেমন ব্রিজের ওনার হচ্ছে কমন সিটিজেন, সরকারি প্রপার্টি ওই হিসেবে বলা হয় আর কি। কিন্তু ডাইরেক্ট কিন্তু লিঙ্কেজ নেই, আমরা কিন্তু ব্রিজটা ক্লিন করতে পারবো না, এই জন্য যে আমার ট্যাক্সের টাকা হচ্ছে ব্রিজের এই অংশটুকু আমার, ওরকম টাইপ না। তো এখানে হচ্ছে একটু মানে আপনার ইয়ে আছে, রিলেশনশিপ থাকে না ওনার টু প্রজেক্টের মধ্যে, যেটা হচ্ছে প্রাইভেট প্রজেক্টে থাকে। তারপর হচ্ছে কনফ্লিক্ট থাকতে পারে, যেমন পলিটিক্যাল কনফ্লিক্ট সবচেয়ে বেশি, যেটা প্রাইভেট ইনভেস্টরের মধ্যে হচ্ছে খুব কম হয়, কিন্তু পাবলিকে হচ্ছে অনেক বেশি থাকে পলিটিক্যাল কনফ্লিক্ট গুলো আর কি। তো এক এলাকায় মনে করেন ইকোনমিক জোন করবে, আর এক এলাকার এমপি হচ্ছে ভেটো দিল, মানে না ওখানে করা যাবে না, আমার এখানে করতে হবে, বা ইনফ্লুয়েন্স করতেছে ওখানে করতে দিব না। তো ওরকম হচ্ছে অনেক মানে ক্যাজুয়ালিটিস থাকে আর কি। তো এই হচ্ছে কথাবার্তা পাবলিক প্রজেক্টের, এবং বেনিফিটের কথা তো বললামই আমরা। বেনিফিট হচ্ছে ওখানে মনিটারি ভ্যালু দিয়ে হয়তো আমরা বলতে পারবো না, অনেক রকম সাইড বেনিফিট থাকতে পারে, ডিস বেনিফিট থাকতে পারে। আমি একটা ব্রিজ বসা দিলাম, ওখানে হচ্ছে বন্ধ অংশ করে হচ্ছে দিয়ে দিলাম, তো এটা মনে হচ্ছে আমাদের খুব একটা উন্নতি হয়ে গেল, কিন্তু আলটিমেটলি ইকোসিস্টেম নষ্ট করে দিচ্ছি। এই যে এখনকার গরমের যে অবস্থাটা আর কি, গাছপালা কেটে সব হচ্ছে খালি বাড়ি ঘর বানায় দিলাম। ইকোনমিক বেনিফিট হয়েছে, কিন্তু হচ্ছে কিন্তু এখন লং টার্ম ডিস বেনিফিট গুলো আমরা ভোগ করতেছি। তো সবকিছুর যে প্রজ এন্ড কনস আছে, তো পাবলিক প্রজেক্ট গুলোতে এই আপনার বেনিফিট যেরকম থাকে, ডিসবেনিফিট একাধিক ডিসবেনিফিট থাকে। তবে বাংলাদেশের সমস্যা হচ্ছে কেউ হচ্ছে এভাবে অ্যানালাইসিস করে কোনো কিছু করবে না। মনে হলো হঠাৎ করে হচ্ছে আমার এখানে একটা ব্রিজ করতে হবে, করে ফেললাম। এটা হচ্ছে লং টার্ম হচ্ছে আপনার কি ডিসবেনিফিট গুলো আসতে পারে, বা হচ্ছে আমি কি নদী কি এখানে নষ্ট হয়ে যাচ্ছে কিনা। একটা ড্যাম করে দিলাম হঠাৎ করে, নদী ওদিকে গেল, শুকায় গেল। খাল ভরাট করে ফেললাম, সরকারি খালগুলো ভরাট করে ফেলতেছি, এটা করতেছি ওটা করতেছি, ঢাকায় কোনো পুকুর নাই এখন, আগুন লাগলে হচ্ছে পানি পায় না। তো এই যে মানে শুধু হচ্ছে উন্নতি করলেই তো হয় না, মানে হচ্ছে পাবলিক প্রজেক্ট নিলেই হয় না, এটার যে লং টার্ম যে কনসিকুয়েন্সেস গুলো আছে এগুলো অ্যানালাইসিস করে না। তো এগুলো অ্যানালাইসিস করলে আর কি অধিকাংশ প্রজেক্টে দেখা যেত হচ্ছে ইনফিজিবল হয়তো সব বাদ করতো আর কি। তো আমাদের কাজ হচ্ছে এই বেনিফিট কস্ট রেশিও মেথডে হচ্ছে ওইটাই করা, মানে হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো ফিজিবল কিনা সেটা বের করা আর কি। যদি আমরা হয়তো ওই ডিটেলসে করবো না, ওই যে 5 বছর পরে কি টাকা আসবে সেটার যে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্যালকুলেশন গুলো, ওগুলো হয়তো বা থাকবে না, আমরা ডাইরেক্টলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবো। তো যেমন এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললো আর কি, the new convention center and the sports complex has been proposed in Gotham City Council. Gotham City তো আশা করি যারা ব্যাটম্যান দেখছেন জানেন এই গোথাম সিটি কি। তো the public safety project is approved, will be financed through the issue of the municipal bonds. The facility will be located in the city park near downtown Gotham City in wooded area, which included bike park, path, a nature trail, a pond. Because of the city already own the park, no purchase of the land is necessary. List the separate benefit, cost and disbenefit. So এটা বাংলা কথা অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি একটা হচ্ছে পার্ক করবো সিটি কাউন্সিলে, ওখানে হচ্ছে আমার একটা ন্যাচারাল ট্রেল থাকবে, মানে হচ্ছে আপনার মানে জগিং করার জন্য, হাঁটার জন্য আর কি। একটা পন্ড থাকবে, বাইকের জন্য আলাদা একটা সেপারেট রোড থাকবে। তো সেটা হচ্ছে আপনার করতে যাচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি এখানে একটা ওডেড এরিয়া আছে, মানে ওখানে অলরেডি এখন বন্টন গাছ টাছ আছে। তো এই যে একটা মানে মানে পাবলিক প্রজেক্ট নিচ্ছে, যেটা হচ্ছে আপনার মিউনিসিপাল বন্ড থেকে হবে, মানে মিউনিসিপ্যালিটিজ এর যে হচ্ছে মানুষ ট্যাক্স পে করতেছে ওই ট্যাক্সের টাকায় হবে। এখন আমাকে বলেন, এই যে এখানে বললো আর কি, মানে লিস্ট সেপারেটলি দ্য প্রজেক্টস বেনিফিট, কি কি বেনিফিট পেতে পারি, কস্ট পেতে পারি, এবং যদি ডিসবেনিফিট থাকে সেটা কি রকম হতে পারে।
তো কেউ কি বলতে পারবেন, আপনারা বলেন এখানে হচ্ছে এই যে যদি পার্ক দেই আমরা, সেটার বেনিফিট গুলা কি হতে পারে? স্যার প্রশ্নটা বুঝতে পারিনি। মানে আমি মানে এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনার একটা পার্ক দিবে, পার্ক কনস্ট্রাক্ট করতেছে একটা সিটিতে, মধ্যে প্রধান সিটিতে একটা পার্ক দিবে, যেখানে হচ্ছে একটা বন আছে অলরেডি। তো এখানে পার্কের আইডিয়া হচ্ছে কি কি থাকবে, একটা হচ্ছে ন্যাচারাল বাইক, ন্যাচারাল ট্রেল থাকবে, মানে হচ্ছে রোড থাকবে আর কি, যেখানে মানুষ জগিং টগিং করতে পারে। একটা বাইক পাথ থাকবে, একটা বাইক নিয়ে হচ্ছে চলাচল করা যাবে। এবং হচ্ছে একটা পুকুর থাকবে, পন্ড থাকবে। তো এখন বললো আর কি যে এই প্রজেক্টটা যদি আমি ইমপ্লিমেন্ট করি, তাহলে এটার হচ্ছে কি কি বেনিফিট হবে, কস্ট থাকতে পারে কি কি, আর ডিসবেনিফিট গুলো কি কি থাকবে। আপনার কি কেউ মানে ক্লাস করতেছে নাকি, মানে বুঝেন নাই কথা? স্যার মানে এখানে হতে পারে যে স্যার ইনকামের আমরা একটা সোর্স হতে পারে। কি স্যার কি পার্কের হতে পারে? স্যার, স্যার ইনকাম বা আয়ের একটা উৎস হতে পারে, কারণ পার্কে ঘুরে অনেকেই আহ, হ্যাঁ মানে এটাই, মানে আমরা স্যার ডিস করতে যাচ্ছি বেনিফিট যে এখানে। হিসাবে স্যার প্রথম বেনিফিট হিসেবে তো আমরা ইকোনমিক একটা বেনিফিট পাবো, দ্বিতীয়ত আমরা এখানে রিক্রিয়েশনের একটা সিস্টেম মানে পাবো, হ্যাঁ এটা তৃতীয়ত আমরা যে সুইমিং যে পুল এই- হুম। আছে সেখানে আমাদের এই যে এক্সারসাইজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা থেকে আমাদের পলিউশন হ্যাঁ পলিউশনের মানে একটা এরকমই ব্যাপার মানে, আসতে পারে, ডিসঅ্যাডভান্টেজ। তো বেনিফিট যদি আমরা যদি কথা বলি, সেটা আপনারা বললেন সেটা হচ্ছে একটা যেহেতু পার্ক, দিস ইজ এ রিক্রিয়েশনাল এরিয়া। তো ওখানে যদি আমরা টিকিট সিস্টেম ব্যবস্থা করতে পারি, তো মানুষরা আসবে ওখানে, হচ্ছে যেহেতু সিটিতে এমনি হচ্ছে খুব বসার জায়গা নাই, তো মানুষরা ওখানে আসবে। তো টিকিট সিস্টেম থাকলে ইটস এ গুড থিং, যেমন রামানা পার্কে আমরা ইউজ করতে পারি ওইভাবে। তো এখানে হচ্ছে চিলড্রেনরা আসবে, অ্যাডাল্টরা আসবে, হচ্ছে ওরকম মানে মানুষ আসবে, টিকিট সিস্টেম থেকে ডাইরেক্টলি আমরা কিছু প্রফিট তুলে, টাকা তুলে নিতে পারি ওখান থেকে। এখানে হচ্ছে রিক্রিয়েশনাল এরিয়া, যেহেতু মানুষের হচ্ছে হেলথ, মানে হেলথ কনসিয়াসনেসটা বাড়বে আর কি, হেলথ ইমপ্রুভমেন্ট হবে, হাসপাতালে কম যাবে মানুষজন। তো ওটা হতে পারে। তো হচ্ছে ওইটা একটা বেনিফিট হিসেবে থাকবে আমার। কস্ট রিডাকশন, মানে হসপিটাল কস্ট রিডাকশন হিসেবে একটা থাকতে পারে, মানুষ হচ্ছে আরো চার্মফুল লাইফ লিড করবে। তো ওইটা একটা আছে, ডিপ্রেস থাকবে না, যেহেতু রেগুলার ওয়ার্কআউট করতে পারতেছে, ডিপ্রেসিং এনভায়রনমেন্ট থাকবে না। তো ওইখান থেকে হচ্ছে একটা আপনার সোশ্যাল বেনিফিট পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে যেহেতু পন্ড আছে, সেখানে হচ্ছে আপনার করতে পারেন, মাছ চাষ করতে পারে যে মিউনিসিপ্যালিটিস হিসেবে। তো ওইটার একটা বেনিফিট থাকতে পারে। তো এরকম অনেকগুলো লিস্ট আসলে করা যায়, পটেনশিয়াল বেনিফিট গুলো কি হতে পারে। কস্ট যদি আমরা চিন্তা করি, এটা যেহেতু রিডিজাইন করতে হবে, এখানে যেহেতু আপনার ল্যান্ড আছে ঠিক আছে, বাট হচ্ছে এখানে গাছপালা আছে, ফার্স্ট অফ অল গাছপালা কাটতে হবে। তারপর হচ্ছে আপনার ওখানে আর্কিটেকচার ডিজাইন করতে হবে, পাথ কনস্ট্রাকশন করতে হবে, পার্কিং করতে হবে, মানুষরা যেহেতু এখানে বাইক টাইক নিয়ে আসবে, গ্যারাজ করতে হবে। তো বেনিফিটের মধ্যে হচ্ছে আমরা ওখানে বাইক ভাড়া দিতে পারি মানুষকে, বাইক ভাড়া করে ওরা ওখানে ঘুরবে, তো এটা একটা বেনিফিট হতে পারে। আবার গ্যারাজ করতে হবে, সেটা একটা কস্ট। তো ইন্স্যুরেন্সও করতে হতে পারে, তো এরকম কিছু কস্ট এগুলো থাকবে। আর ডিসবেনিফিট যদি বলি, অবশ্যই এখানে হচ্ছে আমার গাছপালা ছিল, আমি কেটে ফেলতেছি। হ্যালো, আপনারা কেউ কি কিছু বললেন? বোঝা যাচ্ছে স্যার। না স্যার। কথা বোঝা যাচ্ছে তো, তাই না? জি স্যার, কথা বোঝা যাচ্ছে। কথা বোঝা যাচ্ছিল না এতক্ষণ, কি পর্যন্ত শুনছেন? স্যার ওই যে আপনি বলেন কষ্টের বিষয়গুলা, তারপরে অ্যাডভান্টেজ হিসেবে বললেন যে ওই যে গাছ কর্তন করা, এগুলোর বিষয়গুলো। হ্যাঁ মানে আমি কনফিউজ হয়ে গেলাম আসলে, যে কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে গাছ টাছ কেটে ফেলবো, এখানে হচ্ছে আপনার একটা জিনিস আছে, তারপর হচ্ছে এখানে ন্যাচারাল হ্যাবিটেট নষ্ট হতে পারে এতক্ষণ, যে গাছপালার মধ্যে যে পাখি টাকি ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, এই যে একটা অবস্থা আর কি। তো এনভায়রনমেন্টাল হচ্ছে আপনার ইম্প্যাক্ট, আরবান। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট একটা পড়তে পারে। কথা বুঝি নাই, মানে হচ্ছে মানে কেটে কেটে আসতেছে।
ও বলছি এনভায়রনমেন্টাল একটা হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। হ্যাঁ হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকতে পারে। সো এরকম অনেক লিস্ট করা যায়, যেখানে লিস্ট করা আছে, আমরা অনেকগুলো অলরেডি বললাম। তারপর হচ্ছে সেলফ লিকুইডিটিং প্রজেক্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি এরকম প্রজেক্ট গুলোর জন্য। তো সেলফ লিকুইডিটিং প্রজেক্ট গুলো অ্যাকচুয়ালি কিরকম থাকে, এটা সবগুলো গভর্নমেন্ট প্রজেক্ট মোটামুটি সেলফ লিকুইডিটিং হবে না, মানে কিছু প্রজেক্ট সেলফ লিকুইডিটিং হতে পারে। তো সেলফ লিকুইডিটিং এর সংজ্ঞা যদি আমরা বলি, ওরকম টাইপ মানে প্রজেক্ট গুলা যেগুলো হচ্ছে আপনার কি, যেগুলো থেকে ডাইরেক্ট মনিটারি ভ্যালু আছে, কিছু কিছু আমরা টাকা তুলে নিতে পারবো, যাতে করে ওর হচ্ছে কস্ট, মানে যে কনস্ট্রাকশন কস্ট, ওই কস্টটা হচ্ছে রিপে করতে পারে। এটার কিন্তু কোনো হচ্ছে প্রফিট মেকিং ভেঞ্চার না। যেটা হবে মানে প্রজেক্টটা টাকা তুলে নিবে, কিন্তু হচ্ছে সেটা কি হবে, সেটা হচ্ছে শুধুমাত্র কস্ট ওর মেটানোর জন্য। ওরকম যদি প্রজেক্ট হয় সেটাকে সেলফ লিকুইডিটিং প্রজেক্ট বলতেছি। যেমন এখানে যদি সংজ্ঞা বলেন, দ্য টার্মস অফ সেলফ লিকুইডিটিং প্রজেক্ট ইজ অ্যাপ্লাই টু দ্য গভর্নমেন্ট প্রজেক্ট, অবশ্যই এটা পাবলিক প্রজেক্ট, that is expected to earn direct revenue that is expected to earn direct revenue sufficient to repay its cost in a specified period of time। তার মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ও সম্পূর্ণ কস্টটা তুলে নিতে পারবে, জাস্ট অনলি দ্য কস্ট, নট এ প্রফিট মেকিং প্রসেস। তো আমরা এখানে কোনো হচ্ছে আমরা প্রফিট মেকিং করতে চাচ্ছি না, শুধু হচ্ছে আমার যে কনস্ট্রাকশন কস্টটা আছে সেটা হচ্ছে আমরা তুলে নিতে চাচ্ছি। তো এরকম প্রজেক্ট গুলো অ্যাকচুয়ালি কিরকম হয়, তো আপনারা কি একটু এক্সাম্পল দিতে পারবেন, মানে হচ্ছে সেলফ লিকুইডিটিং এ যে এরকম প্রজেক্ট গুলো তাহলে কোনগুলা? লিকুইডিটি আইডিয়া বুঝতেছি না। কিরকম হবে, এটা তো সবাই সবচেয়ে পরিচিত কোন প্রজেক্ট গুলা, গভর্নমেন্ট কোথা থেকে টাকা তুলে বলেন তো, মানে কোন মানে ইয়েগুলা থেকে? হ্যাঁ, এই তো হ্যাঁ, মানে ব্রিজ গুলা থেকে। অধিকাংশ ব্রিজ গুলা দেখেন দুরকম ব্রিজ থাকে, কিন্তু একটা গভর্নমেন্ট ফান্ডেড, আরেকটা কিন্তু হচ্ছে পাবলিক, মানে প্রাইভেটে হচ্ছে, প্রাইভেট থেকে যেখান থেকে ওরা লোন নিয়ে আসে ওদের। তো গভর্নমেন্ট গুলা কি করে, মানে গভর্নমেন্ট কি করে, কিছু কিছু ব্রিজে দেখবেন হচ্ছে কোনো টোল নাই, কোনো টোল টোল নাই, আমরা সামনে গাড়ি নিয়ে চলে যেতে পারতেছি। কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে টোল আছে। তো গভর্নমেন্টের একটা টার্গেট থাকে হচ্ছে যে টাকা কস্ট ইয়ে হয়েছে সেটা তুলে নেওয়া। যেমন হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এখানে যেটা আছে, সেটা কিন্তু হচ্ছে টোল দিতে হয় আমাদের, তাই না? সব জায়গায় টোল দিতে হচ্ছে, পদ্মা সেতু টোল দিতে হচ্ছে, মেঘনাতে হচ্ছে যে যমুনা সেতু, যেটা যমুনা সেতু টোল দিতে হচ্ছে। বড় বড় যে প্রজেক্ট গুলো থাকে মোটামুটি টোল থাকে। তো এই যে টোল সিস্টেম থাকে ওটা কিন্তু মানে টার্গেট কিন্তু হচ্ছে ইয়ে করা না, আপনার এখান থেকে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা না বা প্রফিট অর্জন করা না, সেটা হচ্ছে এই যে পদ্মা সেতু দিলাম সেটা কস্টটা হচ্ছে তুলে নেওয়া আসা, সেটা হচ্ছে থাকে। তবে অনেক সময় ইয়ে থাকে, যেমন যারা হচ্ছে আমাদের লোন পেয়ার, মানে হচ্ছে যারা লোন দিচ্ছে ওদের সাথে চুক্তি থাকে। চুক্তিগুলো কিরকম থাকে, যে আমি হচ্ছে এত বছর এই ইয়ে থেকে এত স্পেসিফাইড অ্যামাউন্ট অফ টাকা করে ভেহিকল থেকে আমি হচ্ছে টাকা তুলে নিব। এখন এটা প্রফিট দিয়ে কারণ যা আপনি ট্রাই করুক আমার সাথে ওই কন্ট্যাক্ট থাকে আর কি। যেমন ম্যাডাম মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে হচ্ছে যে কোম্পানি ইনভেস্ট করছে, ওই কোম্পানির সাথে চুক্তি আছে, আশেপাশে কোনো হচ্ছে আপনার নতুন ফ্লাইওভার এসে হচ্ছে কানেক্ট হতে পারবে না, জাস্ট হচ্ছে এই পার্টি এই ফ্লাইওভারটাই থাকবে। তো এগুলো আর কি ভেগ চুক্তি, যেমন হচ্ছে ফ্লাইওভার দিতে পারতেছে না দেখে এলিভেট এক্সপ্রেস এখানে কানেক্ট করতে পারতেছে না, এগুলো উল্টো পাল্টা দিয়ে আর কি চুক্তির আর কি। তো ওরা হচ্ছে এটা চুক্তি করে ফেলছে, নাও দে আর কালেক্টিং দেয়ার মানি টোল হিসেবে। তো এরকম থাকে। তবে যদি গভর্নমেন্ট টোল তোলে, যেটা হচ্ছে আমাদের পদ্মা সেতু, পদ্মা সেতু সম্পূর্ণ গভর্নমেন্ট ফাইন্যান্স, কিন্তু ওখান থেকে গভর্নমেন্ট টোল তুলছে। তো টোল তোলার টার্গেট থাকে যেটা কি, সেটা হচ্ছে পদ্মা সেতুর যে হচ্ছে কস্টটা সেটা জাস্ট তুলে নিয়ে আসা। তো আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম তারপর কিন্তু এটাকে ফ্রি করে দেওয়া হয়। যেমন পদ্মা সেতুর আমার মনে নেই এক্স্যাক্টলি কত বছর পর্যন্ত তুলবে, এরপর হচ্ছে আপনার এটা পাবলিকের জন্য ফ্রি করে দেওয়া হবে। যেমন হচ্ছে মেঘনা সেতু মনে হয় যে এখন পাবলিকের জন্য হচ্ছে ওপেন করে দেওয়া আছে, কিন্তু একটা সময় হচ্ছে এখান থেকে টোল তুলতো। তো এরকম থাকে, আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে আপনার যেগুলো ইয়ে থাকে আর কি, কি বলে ইউটিলিটি সার্ভিস গুলো থাকে, যেমন ওয়াসা। ওয়াসা কিন্তু হচ্ছে প্রফিট মেকিং না, মানে যদিও ওরা কাহিনী করে কিন্তু প্রফিট মেকিং প্রতিষ্ঠান না। ওরা হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন করবে, তো ওটা হচ্ছে ঢাকার মধ্যে সাপ্লাই দিবে এবং এটার জন্য নির্দিষ্ট টাকা তুলে নেবে, কিন্তু তার মানে এই না ওরা হচ্ছে এক্সেসিভ প্রাইস থেকে সেটা থেকে প্রফিট করবে, যেটা হয়তো বা মানে প্রাইভেটে করতো, প্রাইভেট কোম্পানি গুলা যেমন হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার বিক্রি করে, ওরা প্রফিট ইয়ে করে, কিন্তু এটা যদি গভর্নমেন্ট হতো প্রাইস আরো কমে যেত। তো এরকম এরকম যদি প্রজেক্ট হয়, গভর্নমেন্ট প্রজেক্ট হয়, সেটাকে বলতেছি আমরা সেলফ লিকুইডিটিং প্রজেক্ট, মানে নিজের টাকা নিজে তুলে নিয়ে আসতে পারে, নিজের খরচ নিজের কস্ট তুলে নিয়ে আসতে পারে, সেগুলা হচ্ছে সেলফ লিকুইডিটিং প্রজেক্ট। তো হচ্ছে এটা লিখতে দিলে পারবেন না সেলফ লিকুইডিটিং প্রজেক্ট কি এবং হচ্ছে কিরকম এক্সাম্পল হতে পারে, পারা যাবে না? ইনশাআল্লাহ স্যার জি যাবে। স্যার, ইনশাল্লাহ পারবো। হুম, তো আশা করি আমরা এটা বুঝছি। এখন হচ্ছে মাল্টিপল পারপাস প্রজেক্ট সম্পর্কে, মাল্টিপল পারপাস গুলো কি কি থাকে। তো এখানে একটা ছবি আছে দেখেন, মানে
আমরা একটা হচ্ছে রিভার আছে, রিভারের মতো বললে সবসময় ফ্লাড হতে থাকে একটা এলাকায়। তো আমরা এখানে একটা ড্যাম ক্রিয়েট করতে যাচ্ছি। মানে ড্যাম মানে তো বুঝেন, মানে বাঁধ দেওয়া, যেমন কাপ্তাই বাঁধ আছে ওখানে। তো ড্যাম ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যেটা একটা মাত্র সোল হয়তো বা পারপাস থাকবে না, এই যে আমরা বলতেছি ফ্লাড কন্ট্রোলের জন্য হয়তো বা আমরা এখানে ড্যাম ক্রিয়েট করতে যাচ্ছি, কিন্তু পাবলিক প্রজেক্ট গুলো নর্মালি সোল একটা পারপাসের উপর ডিপেন্ড করে কখনো করা হয় না। ওরা প্রথমে অ্যানালাইসিস করা হয় যে কি কি বেনিফিট পেতে পারে, কি কি লং টার্ম হচ্ছে এখান থেকে সুবিধা আসবে, সেটা হচ্ছে লিস্টিং করা। তো এখানে হচ্ছে অনেকগুলো থাকে, যেমন ইয়ের কথা যেটা যদি বলি, আমরা এই ড্যামের কি কি করা যেতে পারে। প্রথম হচ্ছে এখানে আমরা যেহেতু ফ্লাড কন্ট্রোলের জন্য রাখতেছি, রিজার্ভার হিসেবে ইউজ করতেছি, তো এখানে হচ্ছে ফ্লাড কন্ট্রোল হিসেবে করতে পারি। আমরা হচ্ছে এখান থেকে ওয়াটার ইরিগেশনের জন্য সাপ্লাই দিতে পারি ড্রাই সিজনের সময়, যেটা নর্মালি করা হয়। যেমন তিস্তাতে হচ্ছে ভারত যেটা করে বসছে, ওরা বিভিন্ন জায়গায় ড্যাম বসায় পানি আটকায় রাখে, ওদের ড্রাই সিজনে ওরা ইউজ করে, দে আর নট গিভিং আস এনি এনি ওয়াটার। তো আমাদের ড্রাই সিজনে আমাদের নদী শুকায় অবস্থা খারাপ হয়ে, তো এটা একটা সিস্টেম। তারপর হচ্ছে মানে ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারে, যেমন অধিকাংশ যেগুলো খরস্রোতা নদী থাকে, কারেন্ট ফ্লোয়িং ওয়াটার থাকে, তো ওগুলো সবগুলোতে দেখবেন বাদ দেওয়া, ওয়ার্ল্ড ওয়াইড বাদ দিয়ে সেখান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি বানাচ্ছে, মানে হচ্ছে আপনার ইলেকট্রিক পাওয়ার করতেছে। বাংলাদেশে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার একটা আছে, কোথায় আছে বলেন তো? কাপ্তাই স্যার। কাপ্তাই ড্যামে। কাঁপতে জলবিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, কাপ্তাই হচ্ছে আমাদের হাইড্রো ইলেকট্রিক ওখানে আছে। তো ওইখান থেকে এটা একটা আরেকটা পারপাস। তো আপনি এখানে পানি আটকাচ্ছেন এজ এ ফ্লাড কন্ট্রোল মেকানিজম, বাট হচ্ছে আমরা এখানে ইরিগেশন ড্রাই সিজনে হচ্ছে ওয়াটার সাপ্লাই দিতে পারতেছি, উই ক্যান জেনারেট সাম ইলেকট্রিসিটি ফ্রম হিয়ার। তারপর হচ্ছে এখানে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি হিসেবে দেওয়া যাচ্ছে, যেমন কাপ্তাইয়ের কথা বললেন, আমরা ধুম ধুম ঘুরতে যাই প্রতি বছর ওখানে। সো হিউজ ওখানে কিন্তু ইকোনমিক বেনিফিট আসতেছে, এই যে টুরিস্টরা যাচ্ছে, তো টুরিস্টদের কাছ থেকে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ টাকা পাচ্ছে ওরা ওইখান থেকে। কাপ্তাইয়ের সাথে আমার মনে আছে ওখানে রাঙামাটিতে একটা বিশাল বাজার আছে, তো ওরা পুরাটাই কিন্তু টুরিস্ট ডিপেন্ডেন্ট। আপনারা কি কাপ্তাই গেছেন? জি স্যার, গেছি। জি স্যার। কাপ- হ্যাঁ, কাপ্তাই হচ্ছে ওখানে পুরাটাই হচ্ছে টুরিস্টের উপর ডিপেন্ড করে চলতেছে আর কি। তো ওটা খুব ভালোই আছে, বাট আমি হতাশ হয়ে গেছিলাম ছোটবেলা যখন দেখলাম কাপ্তাই ড্যামের ব্রিজটা দেখলাম, ব্রিজে হচ্ছে মনে হতো অনেক বড়, কিন্তু আমি যখন গেলাম তখন দেখে এটা খুবই ছোট। তো আই ওয়াজ কমপ্লিটলি ডিসহার্টেন কাইন্ড অফ। তো যাই হোক, তো ওখানে হচ্ছে আবার ফ্রেশ ওয়াটার যেহেতু থাকে, ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে সাপ্লাই করতে পারি। বাট দিস আর দ্য বেনিফিটস আমরা এখানে বলতেছি। তো পাবলিক প্রজেক্ট গুলা হচ্ছে মাল্টিপল অবজেক্টিভ এন্ড পারপাস যদি ফুলফিল করে, ইন দ্যাট কেস উই ক্যান সে দোজ প্রজেক্ট এজ এ মাল্টিপল পারপাস প্রজেক্ট। তো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম আর কি 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 হতে পারে। এখন আমাকে বলেন, এই যে আমি ড্যাম দিব, সেই ড্যামের হচ্ছে ডিসবেনিফিট গুলা কি কি হতে পারে, ঝামেলা হতে পারে কি কি? স্যার স্যার কথা এনভায়রনমেন্টাল, ব্রেক করছে, একটু বলবেন আবার? হ্যাঁ, বুঝি নাই কি। স্যার এটা পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে এটা। মানে এটা তো অ্যাবস্ট্রাক্ট কথা হলো, মানে আর পরিবেশের উপর কৃষি ইফেক্ট জমির ফেলবে। পরিমাণ কমে যেতে পারে স্যার। হ্যাঁ, এই যে মানে স্পেসিফিক ভাবে বলতে হবে। আমরা যে ড্যাম ক্রিয়েট করতেছি ওখানে তো এগুলো তো লো লোয়িং ল্যান্ড ছিল, তাই না? তো ওগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে কালচার মানে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি থাকতে পারতো, যেটা নষ্ট হয়ে গেছে। কাপ্তাইয়ের একটা মানে হিস্ট্রি আছে, কাপ্তাই কি ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল বলেন তো? স্যার এটা আর্টিফিশিয়াল স্যার। আর্টিফিশিয়াল। তো ওখানে যে হচ্ছে জমিগুলা ছিল, ওগুলা কই গেল কাপ্তাইয়ে? স্যার ওই যে সামনে তো ওই ডুবে গেছে অনেক বাড়ি, এটাই। সামনে তো ওই অনেক ইয়া ছিল, বাড়ি ঘর ছিল, হম। তারপরে হচ্ছে ওই জুম চাষ করতো, এগুলো তো ডুবে গেছে। এটাই, কাপ্তাইয়ের যে পুরো লো লাইং এরিয়াটা ছিল আর কি, ওখানে হচ্ছে চাকমা একটা ইয়ে ছিল আর কি, ডাইনেস্টি ছিল। তো কাপ্তাই যখন হলো, মানে আপনার হচ্ছে পুরো এরিয়াটা হচ্ছে আপনার মানে ইয়ে হয়ে গেল, আন্ডার ওয়াটারে চলে গেল। সো দে লস্ট অল অফ দেয়ার প্রপার্টিস, আপনার সব হচ্ছে পানির নিচে চলে গেছে। সো একটা হিউজ লস। মানে এগুলা থাকে গভর্নমেন্ট প্রজেক্টে, যেমন হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু বানানোর সময় কি করলো, পদ্মার আশেপাশে হচ্ছে ল্যান্ড রিক্লেমেশন করলো না, মানে হচ্ছে আপনার মানুষকে তুলে দিল ওখানে। তো ওখানে দুইটা জি আমি পেপারে জি। যখন পড়লাম, হ্যাঁ, ওখানে দুইটা ইয়ে ছিল, ওদের অপশন ছিল। আইদার ওদের হচ্ছে ল্যান্ডের হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা দিয়ে দিবে, আরেকটা ছিল হচ্ছে আচ্ছা তোমরা ল্যান্ড টাকা দিব না, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ মানি দিব, কিন্তু তোমাদের হচ্ছে ওখানে যে রিহ্যাবিটেশন এরিয়া গুলো আছে, ওরা ওখানে একটা কোয়ার্টার টাইপ করছে আর কি, তো ওইখানে তোমরা হচ্ছে থাকতে পারবে। তো কিছু মানুষ হচ্ছে জমি টমি বিক্রি করে ঢাকায় আসলো, একদম জমি দিয়ে দিল। আর কিছু মানুষ হচ্ছে দেখলাম কোয়ার্টারে গেল, বাট কোয়ার্টার গুলো এখন ডেভেলপ না, সো দে লস্ট অল অফ দেয়ার প্রপার্টিজ ফর নাথিং লিটারালি। তারপরেও দে আর গেটিং বেনিফিটেড, যেহেতু হচ্ছে পদ্মা সেতু হওয়ার পর যে পরিমাণ হচ্ছে ওখানে ট্রান্সপোর্টেশন বাড়ছে বা হচ্ছে মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ছে,
তো ওইটা ওই এলাকাগুলোর জন্য হচ্ছে বেনিফিটেড। তো এইগুলো লং টার্ম বেনিফিট আর কি। কিন্তু ইমিডিয়েট যদি ডিসবেনিফিট বলেন, মানুষ হচ্ছে তার প্রপার্টি গুলা হারায় ফেলতেছে বা হচ্ছে ওর অধিকার হারাচ্ছে। যেমন হচ্ছে টাকা দিচ্ছে, বাট হচ্ছে আপনার যদি বিক্রি করার ইচ্ছা না থাকতো, তারপরে হচ্ছে আপনি বাধ্য, গভর্নমেন্ট যখন মানে অ্যাকুইজিশন করতে চাবে তখন আপনার বিক্রি করে দিতে হবে। যেমন গাজীপুরি আমার ফুপির বাসা যেখানে আপনার ডুয়েটের পিছনে, তো ওখানে ডুয়েটের আপনাদের যখন হচ্ছে ওই নতুন ক্যাম্পাস করতেছে, তো ওখানে রোড করতে হবে। তো রোড করতে গিয়ে হচ্ছে এখন কি করলো, যে রাস্তার পাশে হচ্ছে বাসা হচ্ছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট হচ্ছে ওরা এখন রিক্লেম করবে। তো গভর্নমেন্ট পলিসি অনুসারে হচ্ছে আমার কপিরা হচ্ছে শুড বি গেট সাম মানি, ওখানে হচ্ছে ওদের একটা টাকা পাওয়ার কথা ছিল, হিউজ অ্যামাউন্ট অফ টাকা পাওয়ার কথা ছিল মার্কেট ভ্যালুতে, যেহেতু গাজীপুরের ল্যান্ড ডিমান্ড হচ্ছে অনেক বেশি। কিন্তু 1 টাকা হচ্ছে ওরা পায় নাই। মধ্যে কি হলো, অর্ধেক একটা রুম মানে অ্যারাউন্ড হচ্ছে এক রুম পর্যন্ত ভেঙে মানে হচ্ছে আপনার দেয়ালটা মানে হচ্ছে বাউন্ডারি দেয়ালটা ভিতরে নিয়ে আসতে হলো। কিন্তু ওই মানে জায়গাটুকু হচ্ছে রাস্তার জন্য হয়ে গেল। টাকা পেলো না, সেটা হচ্ছে অবশ্যই পলিটিক্যাল ইয়ে থাকবে, ওই যে যারা করতেছে ওরা হচ্ছে টাকা নিয়ে নিচ্ছে বা হচ্ছে দেয় না, ওইখানে কেউ পায় না, এই টাইপ অবস্থা আর কি। তো কাগজে কলমে অ্যাকচুয়ালি ওদের টাকা পাওয়ার কথা ছিল, যেহেতু হচ্ছে গভর্নমেন্ট এখানে অ্যাকুইজিশন করতেছে গভর্নমেন্ট প্রজেক্টের জন্য, বা হচ্ছে আপনার মানে হচ্ছে ওরা বিক্রি করতে না চাইলে হচ্ছে ওদের করতে হবে। সেগুলো হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট আর কি। যেমন হচ্ছে আপনাদের ইয়ে যেটা, যদি দুইটা নতুন ক্যাম্পাসের কথা বলেন, ওখানে আগে কি ছিল? স্যার ওটা তো বন বিভাগের জায়গা স্যার, এটা জঙ্গল। হ্যাঁ, জঙ্গল ছিল, গাছ কেটে ফেললো। আমার মনে আছে ওখানে ডাম্পিং হতো, মানে হচ্ছে পুরো মিউনিসিপ্যালিটিজ এর সমস্ত হচ্ছে ময়লা ওখানে ডাম্প করতো। এখন ময়লা ফেলবে কোথায়? এখন ওই যে ওই দিক পুরের দিকে, রেল তিতাসের গেটের দিকে। সামনে স্যার। হ্যাঁ, এইটাই মানে হচ্ছে মানে অনেকগুলা মানে সাথে প্রজ এন্ড কনস থাকবে। ডুয়েট হলে যেমন ওইখানকার, আবার আবার ইয়ে চিন্তা করেন, আমার ফুপির বাসাতে হচ্ছে অলওয়েজ হচ্ছে ডুয়েট স্টুডেন্টরা ওখানে হচ্ছে থাকতেছে, সো তারা বাসা ভাড়া দিতে পারতেছে বা যেটাই হোক, সো ওইটার ইকোনমিক একটা বেনিফিট আছে। বা যে ওখানে ডুয়েট ক্যাম্পাস হওয়ার কারণে আশেপাশে কিন্তু হচ্ছে যথেষ্ট মানুষের ইয়ে বাড়বে, ইকোনমিক ইয়েটা বাড়বে আর কি, প্রফিটেবিলিটিটা বাড়বে, বাসা ভাড়ার দাম বেড়ে যাবে হঠাৎ করে। যেমন পদ্মা সেতু হওয়ার পরে আপনার ওই লো লাইং এরিয়া গুলাতে মানে ওই যে এলাকাতে মানুষ জীবন জমি কিন্তু এগুলোর দাম এখন লাখ লাখ টাকার বেড়ে গেছে। তো এগুলা হয় আর কি, তো সবকিছুই থাকে মানে গ্রেটার বেনিফিট আর কি। যদি ভালো করে প্রজেক্ট গুলো হতো গ্রেটার বেনিফিট পাইতো, এখন ভালো করে প্রজেক্ট মানে দেখে সব মানুষই আর কি ধরা খায়। তো যাই হোক, তো এখানে আমরা ড্যাম নিয়ে কথা বলতেছিলাম, তো এখানে প্রথম কথাটা বললাম যে এগ্রিকালচারাল ল্যান্ড গুলা চলে গেল। আপনার হচ্ছে অ্যানুয়াল ডিপোজিট যেটা হতো বন্যা হলে, বন্যা হওয়ার কিন্তু ডিসবেনিফিটের চেয়ে বেনিফিটও আছে। সেটা হচ্ছে যে পরিমাণ হচ্ছে আপনার এখানে ফার্টাইল ইয়ে আসতো আর কি, সয়েল আসতো, যেটাকে পলি বলি, পলি মাটি বলি, সেটা হচ্ছে ওরা আর পাবে না, হয়। স্যান্ডি পজিশনটা অন্যরকম হয়ে যাবে এখন। আপনি ইকোলজিক্যাল পুরো জিনিসটাই নষ্ট করে দিলেন, ড্যাম হওয়া মানে রিভারের যে ন্যাচারাল ফ্লোয়িং এরিয়া ছিল পুরোটাই নষ্ট হয়ে গেল। তো এইগুলো একটা ঝামেলা। তারপর হচ্ছে যে আপনার মাছ ছিল, পাখি ছিল, হাবিজাবি ছিল, সব নষ্ট হয়ে গেল। এখানে একটা ইয়ে আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে। এখানে একদল হচ্ছে ক্লেম করতে পারে না আমরা এখানে করতে দিব না, বা পলিটিক্যাল সেন্সিটিভিটি থাকতে পারে, আন্দোলন শুরু করলো মানুষ, একদল মানুষ এখানে না আমরা এখানে কোনোভাবে ইয়ে করতে দিব না। তো অনেক হচ্ছে ঝামেলা থাকে আর কি পাবলিক প্রজেক্টে। তো এটাই, পাবলিক প্রজেক্ট নেওয়ার আগে অনেক কিছু কনসিডার করতে হয়, যদিও বাংলাদেশের জীবনে এগুলো কনসিডার করে না, যা মন চায় তা করতেছে, কোনো অ্যানালাইসিস নাই কি হবে না হবে, যা তা করে বেড়াচ্ছে। তো ওইটা একটা আছে। যেমন গাজীপুরের যেতে আমার হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায়, রাস্তার পাশে ধুলা দিয়ে গাজীপুর ধুলার শহর হয়ে গেছে। এই যে কনস্ট্রাক্ট করতেছে গত 5-7 বছর ধরে, 20 বছর ধরে, এখন কিছুই হচ্ছে না। তো ইকোনমিক বেনিফিটের চেয়ে ডিসবেনিফিটই বেশি হয়ে গেছে ওখানে, মানুষের অবস্থা খারাপ ওখানে। আপনার এই যে চৌরাস্তার মোড়ের কথা বলতেছি, তো আমি ছোটবেলা থেকে দেখি এখানে ধুলাবালি দিয়ে অবস্থা খারাপ। তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশে। যদি হচ্ছে সঠিক অ্যানালাইসিস করে প্রজেক্ট গুলা নেওয়া হতো তাহলে আসলে এত ঝামেলা হতো না। যেমন বাইরের কান্ট্রি গুলাতে এক একটা পাবলিক প্রজেক্ট নেওয়ার আগে হিউজ অ্যামাউন্ট অফ ক্যালকুলেশন, অ্যানালাইসিস, লং পিরিয়ড অফ ফিজিবিলিটি স্টাডি করা হয়, আদৌ করা উচিত কিনা। ওখানে মানুষের হচ্ছে অনেক পাওয়ার থাকে। যেমন আপনার হচ্ছে আপনার এখান থেকে ডিসবেনিফিট আপনার বেশি, এজ এ সিটিজেন আপনি হচ্ছে আপনি কোম্পানির বিরুদ্ধে মামলা করে দিতে পারেন, বাংলাদেশে তো ইম্পসিবল। তো এই হচ্ছে অবস্থা আর কি বাংলাদেশের। তো আমরা আইডিয়াল জিনিস নিয়ে কথা বলবো আর কি। তো ও এখানে আরেকটা জিনিস হচ্ছে মাল্টিপল পারপাস প্রজেক্টে আপনি যদি ইম্পোজ করতে চান কি কি টাইপের ঝামেলা হতে পারে। প্রথম জিনিসটা যদি আমি চিন্তা করি, সেটা হবে যেটা ইন্টারেস্ট অফ প্রজেক্ট, প্রজেক্ট অফ ইয়েগুলা। এখানে আমি একটা কথা বলেন, আপনার ল্যান্ডের মানে ইয়ে যেটা ফ্লাড কন্ট্রোল, যদি ফ্লাড কন্ট্রোল করতে চাই আমার টার্গেট কি থাকবে, ড্যামটা খালি থাকুক,
যাতে হচ্ছে বর্ষার সময় এসে সব পানি এসে পড়তে পারে, তাই না? এটা আমার টার্গেট থাকবে না? যত হাই ক্যাপাসিটি থাকবে, যত খালি থাকবে, তত হচ্ছে আমার জন্য ভালো, বর্ষার সময় বেশি পানি আমি ধরে রাখতে পারবো ফ্লাড কন্ট্রোলের জন্য, তাই না? জি স্যার। হ্যাঁ, আপনি একটু এনগেজ করেন। একটু কথাটা তো বললে হচ্ছে আমার মনে হয় যে কেউ ক্লাস করতেছে, আদারওয়াইজ বুঝি না যে হচ্ছে কিনা। তো এটা একটা হতে পারে। কিন্তু আপনি যদি এখন ইয়ের কথা চিন্তা করেন, পাওয়ার জেনারেশনের কথা চিন্তা করেন, আপনি বলতেছেন এই ড্যাম দিয়ে আপনি এখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করবেন। ইন দ্যাট কেস কি হয়? পাওয়ার জেনারেশন হলে আমি কি চাই? যত বেশি হাইট থাকবে পানি, তত আমার জন্য ভালো না? তো তত উপর থেকে পড়বে, পটেনশিয়াল এনার্জি কনভার্টেড জি টু কিনেটিক জি স্যার। এনার্জি। জি স্যার। তো ফ্লাড কন্ট্রোলের জন্য আপনি চাচ্ছেন এটা খালি থাকুক, আবার হচ্ছে পাওয়ারের জন্য আপনি চাচ্ছেন না এখানে পানির লেভেল বেশি থাকুক। আবার বলতেছে এটা রিক্রিয়েশনাল এরিয়া হিসেবে চাই। আপনি কি ওই জায়গায় যাবেন যখন বছরে একটা সময় গিয়ে দেখবেন খালি পড়ে আছে, আরেকটা সময় দেখবেন ভরে আছে? ওইরকম জায়গায় তো মানুষ যেতে চাবে না। মানুষ চাবে কি যেখানে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ওয়াটার থাকবে, সারা বছরই মোটামুটি সেম থাকবে। তো ওরকম চাবে। তো এই যে দেখেন মাল্টিপল পারপাস প্রজেক্টে প্রত্যেকটার মধ্যে কনফ্লিক্ট থাকতেছে, কমপ্লিট মানে কনফ্লিক্ট অফ ইমপ্লিমেন্টেশন। ফ্লাড কন্ট্রোলের জন্য আপনি একরকম চাচ্ছেন, আপনি পাওয়ার জেনারেশনের জন্য একরকম চাচ্ছেন, ফর রিক্রিয়েশনাল পারপাস ইউ আর ওয়ান্টিং ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। সো এই যে একটা ঝামেলা হচ্ছে, তা কোনটাকে আপনি বেশি হচ্ছে ইয়ে করবেন, প্রায়োরিটাইজ করবেন? সো দেয়ার ইজ সাম কমপ্লিকেশনস। এখানে একটা ঝামেলা আছে। 2 নাম্বার প্রবলেমটা যেটা হলো ইমপ্লিমেন্টেশন প্রবলেম, সেটা হচ্ছে আপনার কস্ট অ্যালোকেশন দেখানো। এই যে একটা প্রজেক্টের কস্টই আপনি বিভিন্ন পারপাসে দেখাচ্ছেন, আপনি যখন অ্যানালাইসিস করতে যাবেন, আমরা জানি প্রত্যেকটা কস্ট আলাদা করে আমার দেখাইতে হয়। আমি একটা মনে করেন ইয়ে কিনলাম, মানে ড্যাম কনস্ট্রাক্ট করলাম, এখন এটা এই ড্যাম কনস্ট্রাকশনের যদি হচ্ছে মনে করেন 10 মিলিয়ন খরচ হলো, 10 মিলিয়ন আপনি কি হিসেবে দেখাবেন? এই যে ফ্লাড কন্ট্রোলের জন্য আমার 10 মিলিয়ন খরচ হলো, নাকি ইরিগেশনের পাইপলাইন বসাতে খরচ হলো, নাকি হচ্ছে আপনার পাওয়ার জেনারেশনের জন্য খরচ হলো? তো এই যে আমি কস্ট ডিস্ট্রিবিউশন করা কিন্তু আমার জন্য ইটস গেটিং ডিফিকাল্ট। কার জন্য হচ্ছে স্পেসিফিকলি আমি কস্টটা অ্যালোকেশন করব, সেটা আমি করতে পারতেছি না। 3 নাম্বার অবশ্যই পলিটিক্যাল সেন্সিটিভিটি। আপনি হচ্ছে একদল হচ্ছে আন্দোলন শুরু করলো, না আমার জায়গা আমি দখল করতে দিব না, কোনোভাবেই করতে দিব না। তো এখানে একটা সেন্সিটিভিটি থাকবে মাল্টিপল পারপাস প্রজেক্টের জন্য। আবার পলিটিক্যাল মানে কনস্ট্রেন্ট থাকতে পারে, যেমন গভর্নমেন্ট অনেক সময় ইম্পোজ করে দেয়, না এই এলাকার ইলেকট্রিসিটি জাস্ট এতটুকু এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে, অন্য এলাকায় ডিস্ট্রিবিউট করা যাবে না। তো এখানে এরকম একটা কনফ্লিক্ট থাকতে পারে। যেমন হচ্ছে আমার বাংলাদেশের যে পাওয়ার সেক্টরের বিভিন্ন হচ্ছে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, এটা কিন্তু বিভিন্ন স্পেসিফিক লোকেশন অনুসারে ওদের ডিসকাউন্ট দেওয়া আছে, যে তুমি যদি এই এলাকাতে যদি ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারো, ইন দ্যাট কেস আপনার ট্যাক্স হচ্ছে এত টাকা কম দিবে, বা এরকম একটা ডিস্ট্রিবিউশন থাকে। সো অনেকগুলা লিগাল কনস্ট্রেন্ট থাকতে পারে আর কি। সো বলতে বুঝতে পারছি যে মাল্টিপল পারপাস ইমপ্লিমেন্টেশন প্রবলেম কি কি হতে পারে, বললে লিখতে পারবেন না? জি স্যার। এখানে ছবি টবি আছে যে কাপ্তাই ড্যামের হাবি যাবে, এই যে মানে ইয়ে হিসেবে ওরা ট্যুরে গেছে, আমি জানি না এটা স্যার কই থেকে নিছেন, কিন্তু হচ্ছে ট্যুরে গেছে আর কি, ওটা দেখানোর জন্য স্টাডি ট্যুর হিসেবে দেখা যেতে পারে। যমুনা মাল্টিপারপাস ব্রিজ আছে, এখানে কিন্তু হচ্ছে ট্রেন যাচ্ছে, বাসের একটা পাথ আছে, সাথে হচ্ছে ন্যাচারাল গ্যাস ফ্লোয়িং এর জন্য কিন্তু পাইপলাইন আছে। সো এইগুলো মাল্টিপল পারপাস থাকে। সো ট্রেন কনস্ট্রাকশন আছে, আপনার বাসের জন্য রোড আছে, আপনার আবার গ্যাস লাইন পাইপের জন্য হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য হচ্ছে সাপ্লাই, সরি উত্তরবঙ্গের জন্য সাপ্লাই দেওয়া হচ্ছে, সেটা আছে। সো ডিফিকাল্টিস অফ এভালুয়েটিং পাবলিক প্রজেক্ট, এগুলো আমরা অনেক কথা বলে ফেলছি, এক দ্বারা কথা বলছি, যে আমরা কোনো প্রফিট হয়তো ওইভাবে আমরা পাচ্ছি না, সো আমরা ইয়ে মানে কিভাবে দেখাবো সেটা আমরা জানি না, কস্ট হচ্ছে ডাইরেক্টলি অ্যালোকেট করতে পারতেছি না, ডাইরেক্ট ওনারের সাথে কোনো রিলেশন নাই, মানে আমি আমি যে আমি তো ওনার, আমি তো ট্যাক্স পেয়ার, কিন্তু আমি তো ওন করতে পারতেছি না, আমি তো একটা পার্ট হচ্ছে দখল করতে পারতেছি না। তো এখানে একটা ঝামেলা আছে। ইমিডিয়েট প্ল্যান কস্ট হচ্ছে এরকম ভাবে দেখা হয় না। এক নেতার মনে হলো না যে ইয়েতে বললো পলিটিক্যাল হিসেবে, না আমি এখানে একটা ব্রিজ করে দিব নির্বাচনী ইশতেহার হিসেবে, এখন তো নির্বাচনে দিচ্ছে, এখন করবে কি? ব্রিজ দিল, ব্রিজ দিতে গিয়ে দেখা গেল হচ্ছে নিচে আর পানি নেই, হয় না? বিভিন্ন মিম ভাইরাল হয়তো, ব্রিজ দ্বারা আছে, নিচে হচ্ছে কিছুই নেই, কিন্তু ব্রিজ করে রাখছে। তো এরকম হচ্ছে আপনার বিভিন্ন ডিফিকাল্টিস আসতে পারে পাবলিক প্রজেক্টের জন্য। তো এগুলো এখানে বাংলা কথাবার্তা আছে, একটু পড়ে নিবেন। এরপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টারেস্ট রেটটা। আমি যে অ্যানালাইসিসটা করবো, ইকোনমিক অ্যানালাইসিসটা করবো, সেটা ইন্টারেস্ট রেটটা কি সেট করবো, এখানে একটা ঝামেলা হয়ে গেল। তো এখানে যে হচ্ছে আপনার টার্গেট থাকে, ইন্টারেস্ট রেটটা হচ্ছে আমরা 3 ভাগে হচ্ছে করতে পারি, যে কোন ইন্টারেস্ট রেটে নিব, এমএআরটা কত হবে। তো দেখা যায় হচ্ছে যে এই 3 রকমের কনসিডারেশন নিতে হবে যখন আমরা ইন্টারেস্ট রেট কনসিডার করব। ইন্টারেস্ট রেট অন বরোড ক্যাপিটাল। পাবলিক প্রজেক্টে হতে পারে কি আপনি হচ্ছে বাইরে থেকে যে এডিবি থেকে ফান্ডিং নিয়ে আসছেন, তো এডিবি তো হচ্ছে আমাকে একটা পার্সেন্টেজ হচ্ছে আমাকে ওকে ইন্টারেস্ট পে করতে হবে, নর্মালি খুব কম থাকে কিন্তু হচ্ছে থাকে।
5%, 2%, 1% এরকম ইন্টারেস্ট রেট থাকে আর কি। তো ওইটা হচ্ছে ইয়ে থাকে কি, মানে হচ্ছে আমি যে ইন্টারেস্ট রেটটা দিব, যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আমি কনসিডার করবো ইকোনমিক অ্যানালাইসিসে। প্রথম জিনিস হচ্ছে আপনি যে বরোড ক্যাপিটাল, যে টাকাটা আপনি মানে লোন করে নিয়ে আসলেন, ওইটার ইন্টারেস্ট রেট আপনি করেন। মনে করেন হচ্ছে আপনি বরোড ক্যাপিটাল করবেন 5% অ্যানুয়াল ইন্টারেস্ট রেটে। তাহলে হচ্ছে তাহলে অ্যানালাইসিস যে করবেন আপনি, এমএআর কাকে নেবেন এই প্রজেক্টটার, যে একটা ব্রিজের মানে ইয়ে করতেছেন, ইকোনমিক অ্যানালাইসিস করতেছেন, তাহলে এমএআর এর আমার কত নেওয়া উচিত বলেন তো? স্যার আবার একটু প্রশ্নটা বলবেন, একটু মানে বলতে পারবো? মানে এই যে আমি মনে করেন একটা ব্রিজে আমি ইনভেস্ট করতে চাচ্ছি, এখন ব্রিজের ফিজিবিলিটি স্টাডিটা করতে চাচ্ছি যে ব্রিজটা ফিজিবল কিনা ইকোনমিক্যালি। তো ওখানে অবশ্যই ইন্টারেস্ট রেট তাহলে স্যার জিরো ডিসকাউন্ট চেয়ে রেট, বড় স্যার, গ্রেটার দেন জিরো। মানে হ্যাঁ মানে আমি বলতেছি মানে ব্রিজটা আমি কনস্ট্রাক্ট করলাম, কিন্তু ব্রিজের হচ্ছে আমি এডিবি থেকে লোন নিয়ে করলাম। তো ওরা আমাকে বললো ওরা হচ্ছে 5% ইন্টারেস্ট রেটে ওদের হচ্ছে টাকাটা ফেরত দিতে হবে, বা 2% ইন্টারেস্ট রেটে। তাহলে আমি যে কোম্পানি মানে ব্রিজটার জন্য যে ইকোনমিক অ্যানালাইসিসটা করব, এই যে ব্রিজটা হচ্ছে প্রেজেন্ট ওর বা ফিউচার ওর বা যেটাই বলেন, যে ইকোনমিক অ্যানালাইসিসটা করব, সেটা হচ্ছে আমি কিভাবে, ইন্টারেস্ট রেটটা কত হবে, এমআর টা কত নেওয়া উচিত? স্যার এমআরআই তাহলে জিরো জিরো থেকে বড় হলে ফিজিবল হবে স্যার। জিরো থেকে বড় হবে না, মানে আমি যে টাকা লোন নিয়েছি সেই টাকার ইন্টারেস্ট রেটে আমার ইকোনমিক অ্যানালাইসিসটা করতে হবে। আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, যা বলতেছিলাম ওই যে প্রথম জিনিসটা হচ্ছে ইন্টারেস্ট রেট অন বরোড ক্যাপিটাল। আমি যে টাকা লোন নিয়েছি ওই ইন্টারেস্ট রেটই কিন্তু হচ্ছে আমাকে অ্যানালাইসিসটা করতে হবে, প্রথম কথা হচ্ছে সেটা। ইন্টারেস্ট রেট অন বরোড ক্যাপিটাল, তা আমি যদি 5% লোন নিয়ে দিবে থেকে, আমার অ্যানালাইসিস এমআর যেটা হবে শুড বি 5%, এটা হচ্ছে একটা নর্মাল। এটা গেলে একটা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য গভর্নমেন্ট এজেন্সি। অপরচুনিটি কস্ট, আমরা প্রথম ক্লাসগুলোতে অনেক কথা বলছিলাম আপনাদের সাথে অপরচুনিটি নিয়ে। অপরচুনিটি আমি এক প্রজেক্ট না নিয়ে অন্য প্রজেক্টে নিচ্ছি, তো ওই প্রজেক্টটা না নেওয়াটা আমার কাছে অপরচুনিটি কস্ট। তো গভর্নমেন্ট এই যে একটা ব্রিজে হচ্ছে আমার ইয়ে করলো, ইনভেস্ট করলো, ওর একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, ও হচ্ছে এই টাকাটা ব্যাংকে রেখে দিতে পারলে হচ্ছে ও হয়তো প্রফিট পেতো, বা হচ্ছে অন্য কোনো যদি প্রজেক্ট নিত ওইখানে হচ্ছে একটা বেনিফিট পাইতো। ওইটা না করে ও যে হচ্ছে যে ইয়ে নিচ্ছে, ব্রিজ কনস্ট্রাকশনের ডিসিশনটা নিল, তাহলে হচ্ছে এটা কি অপরচুনিটি কস্ট না? ওই যে বাকি যেখানে করতে পারতেছে না ইনভেস্ট, সেটার অপরচুনিটি কস্ট। ওই ইনভেস্ট যে হারে ওকে হচ্ছে বেনিফিট দিত, ওই বেনিফিটের যে ইন্টারেস্ট রেটটা, সেই ইন্টারেস্ট রেটটা নেওয়া উচিত আমার অ্যানালাইসিস করার জন্য। বুঝতে পারছি? স্যার আবার একটু বলবেন? মানে অপরচুনিটি কস্ট অফ গভর্নমেন্ট এজেন্সি মানে হচ্ছে সরকার আপনার মনে করেন একটা ব্রিজের মধ্যে ইনভেস্ট করতে যাচ্ছে, এখন সাথে হচ্ছে আরেকটা অপরচুনিটি ছিল, আমি ব্রিজে ইনভেস্ট না করে আমি এই টাকাটা যদি গভর্নমেন্ট হচ্ছে ন্যাশনাল ব্যাংকে রেখে দিত, বা হচ্ছে যে বাজেট হিসেবে রেখে দিত, হয়তো বা একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ মানি পাইতো আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। তো ওই যে ও যে ব্যাংকে রাখলো না, বরং ব্যাংকের বদলে ও হচ্ছে আমার কিসে ইনভেস্ট করলো, ব্রিজে ইনভেস্ট করলো। তাহলে ব্রিজের যে ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে কার কিরকম হতে হবে বলেন তো? অপরচুনিটি কস্টের চেয়ে বেশি হতে হবে না? জি স্যার, অবশ্যই ব্যাংক থেকে অপরচুনিটি কষ্টটা বেশি হতে হবে। হ্যাঁ, ব্যাংকে যে ইন্টারেস্ট রেট পাবো ওই ইন্টারেস্ট রেটে হচ্ছে আমার ইকোনমিক অ্যানালাইসিসটা করতে হবে, ওটা ধরেই করতে হবে। এটা গেল। তিন নাম্বার যে কনসিডারেশনটা, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল অফ ট্যাক্স পেয়ার। এই যে আমার কাছ থেকে টাকাটা তুলে নিচ্ছে, অলওয়েজ হচ্ছে আমার একটা অপরচুনিটি কস্ট আছে। আমি ট্যাক্স কেন দিচ্ছি? আমি যদি ট্যাক্স না দিয়ে ওই টাকাটা আমি ব্যাংকে রেখে দিতাম, আমি একটা সার্টেন অ্যামাউন্ট ফি পাইতাম, ওখান থেকে টাকা পেতাম, কিন্তু আমি ওটা আমার ট্যাক্স হিসেবে দিতে হচ্ছে। তাহলে এই যে ব্রিজটা বানাবে সেটা যে বেনিফিট দিবে, সেটার বেনিফিট শুড বি গ্রেটার দেন আওয়ার অপরচুনিটি কস্ট। মানে এই যে আমি টাকাটা ব্যাংকে রাখতেছি না, মানে না রেখে উল্টা হচ্ছে আমি যে ট্যাক্স হিসেবে দিচ্ছি এবং ওই টাকা দিয়ে ব্রিজটা হচ্ছে, ওই ব্রিজ আমাকে যে বেনিফিট দিবে সেটা অবশ্যই আমার হচ্ছে ওই অপরচুনিটি কস্টের চেয়ে বেশি হতে হবে ক্যাপিটালের চেয়ে। সেটার জন্য যে ইন্টারেস্ট রেট পাবো অপরচুনিটি কস্ট, মানে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্ট রেট পাবো, আমার বেনিফিটের ইন্টারেস্ট রেটটা শুড বি ইকুয়াল টু দ্যাট, ওটা সমান হতে হবে। তো আমরা যখন হচ্ছে পাবলিক সেক্টরের ইন্টারেস্ট রেট সেট করব, এমআইআর টা সেট করব, তখন এই তিনটা বেসিক কনসিডারেশন মাথায় রাখতে হবে। বরড ক্যাপিটালের চেয়ে হচ্ছে আপনার যে টাকা যদি টাকাটা বরড ক্যাপিটাল হয়, ওই টাকার ইন্টারেস্ট রেটের সমান হতে হবে। গভর্নমেন্ট এজেন্সি যে ইন্টারেস্ট রেটটা ইয়ে থাকবে, অপরচুনিটি কস্ট আছে, সেটা কনসিডারেশনে নিতে হবে এবং ইন্টারেস্ট রেট ওইভাবে সেট করতে হবে
আমার ট্যাক্স পেয়ার হিসেবে আমার যে হচ্ছে যে অপরচুনিটি কস্ট আছে সেটার যে ইন্টারেস্ট রেট আমার বেনিফিটের ইন্টারেস্ট রেট তার সমান হতে হবে। তো এইটা হচ্ছে আমার কথাবার্তা আর কি, কিভাবে ইন্টারেস্ট রেট সেট করবো। এখন এই বাংলা কথাবার্তা বললাম, এখন আসি আমরা ম্যাথ কিভাবে করবো, যেটা হচ্ছে মেইন কথাবার্তা। তো এই যে বেনিফিট কস্ট রেশিও বললাম, এটা বেনিফিট কস্ট রেশিও বলাই হচ্ছে, রেশিও তো বুঝতেছি, উপরে বেনিফিট থাকবে নিচে কস্ট থাকবে। তো এটাকে দুই ভাবে সংজ্ঞায়িত করা হয়, একটা হচ্ছে কনভেনশনাল বিসি রেশিও আর একটাকে মডিফাইড বিসি রেশিও বলতেছি। তো কনভেনশনাল বিসি রেশিওটা দেখেন কি, এটা একটা জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু হবে। যেহেতু রেশিও উপর নিচের কিন্তু জিনিসটা সেম হতে হবে, আপনি যদি প্রেজেন্ট লোড অ্যানালাইসিস করেন উপর নিচে অবশ্যই প্রেজেন্ট লোড থাকতে হবে। যদি অ্যানুয়াল লোড দিয়ে করতে চান উপর নিচে অবশ্যই অ্যানুয়াল লোড দিয়ে হতে হবে। একটা প্রেজেন্ট লোড করলেন আর একটা অ্যানুয়াল লোড করলেন, সেটা কিন্তু রেশিও হিসেবে হবে না, তাই না? এটা কি হবে? স্যার হ্যাঁ, দুইটাই সেম থাকতে হবে। বেনিফিট যেরকম হচ্ছে প্রেজেন্ট লোডে থাকবে, কস্ট অফ প্রেজেন্ট লোডে করতে হবে। আর যদি বেনিফিট অ্যানুয়াল লোডে নেন, কস্ট টু অ্যানুয়াল লোডে নিতে হবে। তো আমরা এখানে যেটা বলতেছি বিসি রেশিওটার সংজ্ঞা কি, প্রেজেন্ট লোড তো বেনিফিট অফ দ্য প্রপোজড প্রজেক্ট, যত বেনিফিট আছে সবগুলো প্রেজেন্ট লোড কে কনভার্ট করলাম। আর নিচে হচ্ছে কি প্রেজেন্ট লোড অফ কস্ট, যত কস্ট আছে সবগুলো নিচে থাকবে, বেনিফিট কস্ট। তো এই যে বেনিফিট, প্রেজেন্টের তো বেনিফিট, ইনভেস্টমেন্ট যেহেতু প্রেজেন্ট টু ইনভেস্টমেন্ট থেকে মাইনাস করতেছি, ইনভেস্টমেন্ট, মার্কেট ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু তাই না? মার্কেট ভ্যালু, তো এটা হচ্ছে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে না ইনভেস্টমেন্ট থেকে। জি স্যার। মানে এটা কিন্তু বুঝেন, মানে হচ্ছে মনে করেন এটা বেনিফিট পাচ্ছি, এটা হচ্ছে স্যালভেজ ভ্যালু। আমরা উপরে হচ্ছে বেনিফিট নিচ্ছি, বেনিফিট মানে পজিটিভ, আর নিচে হচ্ছে কস্ট কনসিডার করতেছি, শুধু কস্ট। তাহলে কস্ট এখানে কি কি আছে, কস্ট হচ্ছে আমার ইনভেস্ট আছে, আমার হচ্ছে অ্যানুয়াল কিছু ইনভেস্টমেন্ট। মেনটেনেন্স কস্ট থাকতে পারে, সবগুলোকে প্রেজেন্ট করতে হুম। কনভার্ট করলাম। এই যে জি স্যার। অপারেশনাল মেনটেনেন্স যেটাকে বললাম, এটাকে জি। প্রেজেন্ট করতে কনভার্ট করলাম, দিস ইজ কস্ট। বাট এই যে মার্কেট ভ্যালুটা, সেলফ ভ্যালুটা কি প্রেজেন্ট আউট হ্যাঁ, দিলাম। সেলভেজ ভ্যালুটাকে এর জন্য আমরা মাইনাস করে দিয়েছি, কারণ দিস অ্যামাউন্ট অফ মানি ইজ গেটিং ইনটু আওয়ার পকেট, সো আমাদের এটা কস্ট হিসেবে দেখাতে হলে উই হ্যাভ ডিডাক্ট দ্যাট, এর জন্য কিন্তু মাইনাস। সামওয়ান, মানে আপনি কথা না বললে মাইক আনমিউট করেন। তো এইটা তাহলে বিসি রেশিওটা আমরা কিভাবে করবো, টিপিক্যাল ক্যাশ ফ্লো আসলো, সেটার যত বেনিফিট আছে সেটা হচ্ছে উপরে, আর যত কস্ট আছে সব যাবে হচ্ছে নিচে। তো কস্টের মধ্যে আমরা কি কি বললাম, ইনভেস্টমেন্ট তো আছেই, অপারেশনাল মেইনটেনেন্স আছে, এটা যেহেতু অ্যানুইটি আকারে আসে অপারেশনাল মেইনটেনেন্স, সো উই নিড টু কনভার্ট ইট ইনটু আ প্রেজেন্ট লোড, সো এটা আসলো। মার্কেট ভ্যালুটাকে হচ্ছে আমরা প্রেজেন্ট লোডে কনভার্ট করে তারপর ডিডাক্ট করতে হবে, এটাকে বলতেছে কনভেনশনাল বিসি রেশিও। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে মেনটেনেন্স আপনি ডিসবেনিফিট হিসেবে, এটা যেহেতু কস্ট উপরে যায় সেটা ডিসবেনিফিট তাই না? স্যার কথা ব্রেক হ্যালো, করছিল বুঝতে পারিনি। হ্যালো স্যার। স্যার আপনার কথা ব্রেক করছিল শুনছেন? যে আরেকটা হচ্ছে মডিফিকেশন, বুঝি নাই কি? স্যার আপনার কথা একটু ব্রেক করছিল তো, ভেঙে ভেঙে গেছিল এই জন্য বুঝতে পারিনি। হ্যালো স্যার। স্যার তো নাই। স্যার এবং নেটওয়ার্কের সমস্যা এই জন্য। ক্লাসটা রেজাউন কন্টিনিউ করুক। আমি বাইরে আছি, কথা শোনা যায়? হ্যালো। রেকর্ডিং হইতেছে। রেকর্ডিং হচ্ছে, তুমি পজ করো। না জলিল ভাই সিরিয়াস লোক, ঠিক আছে জলিল ভাই।
না থাক, রেকর্ডিং হোক, কথা বলি না বলি। স্যার আসছে। আব্দুল জলিল বন্ধু, তোমার। জি স্যার, কথা শোনা যাচ্ছে এখন। আরে কি হলো বুঝলাম না, হঠাৎ করে হচ্ছে শুরু হলো। আচ্ছা, আজকে আমরা হচ্ছে 1 ঘন্টা হচ্ছে মানে আমরা বাংলা কথাবার্তা শেষ করছি, আর একটা ক্লাস হলে হচ্ছে আপনার ম্যাথ গুলা হচ্ছে করা যাবে আর কি। তো সমস্যা নাই, আমি হচ্ছে নেক্সট ওইখান থেকে করবো না। স্যার, মডিফাইড যে বিসি রেশিওটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, কি বলতেছি করে না, দেন? নেক্সট সেকেন্ড। কারণ একটা জিনিস নিয়ে করে নিই। হুম, আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন দেখতেছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা কনভেনশনালটা বললাম, মডিফাইডটা আসলে কিছুই না। সেটা হচ্ছে আমরা যে অপারেশনাল মেনটেনেন্স যেটা থাকবে সেটাকে হচ্ছে উপরে নিয়ে যাচ্ছি, মানে ডিসবেনিফিট। উপরে হচ্ছে দুইটা জিনিস থাকবে, আইদার বেনিফিট এন্ড ডিসবেনিফিট, এবং নিচে হচ্ছে সমস্ত কস্ট। সো হচ্ছে আপনার বেনিফিট আছে, সো উপরে যদি অপারেশনাল মেনটেনেন্স নিয়ে যান তাহলে এটা কি হিসেবে আসবে, পজিটিভ না নেগেটিভ হিসেবে? নেগেটিভ ছিল। নেগেটিভ হিসেবে, এটা ডিসবেনিফিট হিসেবে আমরা শো করতেছি। তো এটা আর কিছুই না, যে কনভেনশনালের উপরে এবং নিচে দুই পক্ষ হচ্ছে প্রেজেন্ট অফ অপারেশনাল মেনটেনেন্স যদি বিয়োগ করেন আপনি, ম্যাথমেটিক্স এর একটা ইয়ে হচ্ছে আপনার উপরে নিচে যদি কনস্ট্যান্ট দ্বারা বিয়োগ করেন, দুটো কি থাকে, সেমই থাকে না? একই জিনিস দিয়ে যদি বিয়োগ করেন উপর নিচে, যদি রেশিওতে একই জি রকমই থাকবে। সো এটাই আর কি, একটা কনভেনশনাল বিসি রেশিও, একটা হচ্ছে মডিফাইড বিসি রেশিও। আমি তো বললাম এটা প্রেজেন্ট লোড দিয়েও করতে পারেন, অ্যানুয়াল লোড দিয়েও করতে পারেন, সো দুইটারই সংজ্ঞা আছে। আপনি যদি অ্যানুয়াল লোড দিয়ে করতে চান তাহলে কিরকম হবে? এই যে অ্যানুয়াল ওর্থ অফ বেনিফিট, অ্যানুয়াল ওর্থ অফ বেনিফিট উপরে আছে, নিচে হচ্ছে অ্যানুয়াল ওর্থ অফ কি হবে, কস্ট। সো অ্যানুয়াল ওর্থ অফ কস্ট অ্যাকচুয়ালি কি, আমরা এই যে এখানে ক্যাপিটাল রিকভারি দিচ্ছি, ক্যাপিটাল রিকভারি মনে আছে, ইনভেস্টমেন্ট মাইনাস মার্কেট ভ্যালু, সেটাকে অ্যানুইটি আকারে ভাগ করে দিতেন তাই না, এরকম আই পার্সেন্টেজ। হ্যাঁ, ইনভেস্টমেন্ট মাইনাস ক্যাপিটাল। হ্যাঁ, এটাকে আমরা ক্যাপিটাল রিকভারি বলতাম। তো এটার সাথে জাস্ট কি হচ্ছে, এই যে অ্যানুয়াল ওর্থ অফ অপারেশনাল মেইনটেনেন্স, ওইটা যোগ করে দিলাম কনভেনশনাল বিসি রেশিও অনুসারে। কনভেনশনাল বিসি রেশিওতে কি থাকে, অপারেশনাল মেইনটেনেন্স নিচে থাকে কস্ট হিসেবে, আর মডিফাইড বিসি রেশিওতে কি থাকে, অপারেশনাল মেইনটেনেন্স উপরে যায় বা ডিসবেনিফিট হিসেবে, মাইনাস হিসেবে। বাকিগুলো কিন্তু সব সেমই থাকে। সো এটা কিন্তু অ্যানুয়াল ওর দিয়েও করতে পারেন, আপনি প্রেজেন্ট ওর দিয়েও করতে পারেন, আপনার যেটা সুবিধা মনে হবে সেটা দিয়ে করাই বেটার। তো এখন তাহলে ডিসিশন কি? বেনিফিট কস্ট রেশিও বের করলাম, কিন্তু এটা ডিসিশন কি? ডিসিশন হচ্ছে যদি বেনিফিট কস্ট রেশিও যদি গ্রেটার দেন ইকুয়াল 1 হয়, ইন দ্যাট কেস ওই প্রজেক্টটা ফিজিবল হবে। তাহলে এটা বাংলা জিনিসটা কি, গ্রেটার দেন ইকুয়াল 1 মানে কি, বেনিফিট ইজ গ্রেটার দেন কি, তাইলে স্যার আমার রেশিও বলেন তো। যেহেতু হ্যাঁ স্যার রেশিও যেহেতু উপরে বেনিফিট আছে নিচে কস্ট আছে, তাহলে হ্যাঁ বেনিফিটটা বেশি। হ্যাঁ, এটাই, মানে বেনিফিট কস্ট রেশিও যদি গ্রেটার দেন ইকুয়াল 1 হয় মানে কি, আমার এই প্রজেক্টটা যে পরিমাণ বেনিফিট দিবে সেটা হচ্ছে ওই প্রজেক্টের কস্টের চেয়েও বেশি। তাহলে হচ্ছে আমি কি কি ওটা চুজ করব। আর বেনিফিট কস্ট রেশিও যদি লেস দেন 1 হয় তাহলে ওই প্রজেক্টটা কি ফিজিবল? না স্যার, ওই নট প্রজেক্টে ফিজিবল। কিন্তু ফিজিবল হবে না, কারণ হচ্ছে ওটাতে বেনিফিট যতটুকু পাচ্ছি তার চেয়ে বেশি কস্ট, সো আমি এটা নিব না, এটাই আমার ডিসিশন। এখন এই অঙ্কগুলা করার সময় খেয়াল রাখতে হবে,
মনে করেন বেনিফিট রেশিও আসলে 0.98 আসলো, বা হচ্ছে আপনার মনে করেন 0.99 আসলো, আপনি এটাকে রাউন্ডিং করতে গিয়ে বলে দিলেন ওয়ান। ওয়ান হয়ে গেলে কিন্তু ডিসিশন কি হয়ে যায়, ডিসিশন রিভার্সাল হয়ে যায়। আপনি তখন বলতে পারবেন না বেনিফিট কস্ট মোটামুটি সমান আছে, সো আমি প্রসেসটা নিয়ে নিবো। সো এই রাউন্ডিং কিন্তু করা যাবে না। যখন বেনিফিট কস্ট রেশিও নিয়ে আমরা ম্যাথ করবো, রেশিও যেরকম আছে এক্স্যাক্টলি ইউ শুড কিপ দ্য রেশিও ইন দ্য সেম ওয়ে। তো এটা যদি 0.998ও আসে, ইউ শুড কিপ দ্য কিপ দিস ইজ 0.998। তখন কিন্তু ইজ লেস দেন ইকুয়াল ওয়ান, সো প্রজেক্ট ইজ ইনফিজিবল, আমরা প্রজেক্টটা নিব না। কারণ হচ্ছে পটেনশিয়াল বেনিফিটটা কস্টের চেয়েও হচ্ছে কম। তো এটা কখনই আমরা রাউন্ডিং করতে যাব না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে এই পর্যন্ত সংজ্ঞা বললাম, কালকে আমরা ম্যাথ জি করবো। স্যার, বুঝছি। হ্যাঁ, এরপরে ম্যাথ করলে হচ্ছে আমরা আরো ইয়ে হবে। বেনিফিট কস্ট রেশিও কিন্তু অনেক সোজা একটা টপিক আর কি। তো এখানে তেমন ঝামেলা নাই, বাট হচ্ছে অঙ্কটা মানে অঙ্ক করার সময় একটু মাথা খাটায় করতে হবে। খুব সোজা, মানে বেনিফিট কস্ট রেশিও যা করেছি সেটার মধ্যে সবচেয়ে সোজা পার্ট আর কি। তো আমরা নেক্সট হচ্ছে ক্লাসে ম্যাথ করবো, এই মানে পার্টটা শেষ করবো আর কি। এমইএ থাকলে কি হবে, দুইটার মধ্যে কম্পেয়ার করবো কিভাবে বেনিফিট কস্ট রেশিও দিয়ে, বা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট থাকলে কি করবো, সেটা হচ্ছে জাস্ট একটু কম্পেয়ার করবো আর কি। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। রোল 1,